বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তার একটি স্বাক্ষর, একটি ঘোষণায় পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। কিন্তু তার নেয়া প্রতিটি সিদ্ধান্ত কি তার নিজের? কখনো ভেবে দেখেছেন কেন একজন প্রেসিডেন্ট এমন কোনো নীতিতে সই করেন যা তার দেশের বিশাল সংখ্যক মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়? বা কেন এমন একটা যুদ্ধ শুরু হয় যার পেছনে কোনো পরিষ্কার যুক্তি খুঁজে পাওয়া মুশকিল? এর কারণ হতে পারে প্রেসিডেন্ট হয়তো অদৃশ্য কিছু সুতোয় বাঁধা। এই সুতোগুলো এতটাই সূক্ষ্ম আর জটিল যে খালি চোখে দেখা যায় না। পর্দার আড়াল থেকে যারা এই সুতোগুলো নাড়ে তারাই হয়তো আসল চালক। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্বের আলোচনা নয়, বরং কিছু বাস্তবসম্মত বিশ্লেষণ। আজ আমরা সে অদৃশ্য সুতোগুলোর রহস্য খোঁজার চেষ্টা করব। আমরা দেখব হোয়াইট হাউসের আসল রিমোট কন্ট্রোলটা ঠিক কার হাতে। এই ভিডিওটা শেষে মার্কিন গণতন্ত্র নিয়ে আপনার ধারণা হয়তো অনেকটাই বদলে যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রশ্ন হলো, এই অদৃশ্য শক্তিগুলো কারা? মূলত তিনটি প্রধান বা সুতো হোয়াইট হাউসকে নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয়। প্রথমটি হলো কর্পোরেট আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক প্রভাব। দ্বিতীয়টি হলো আলোচিত ধারণা ডিপ স্টেট বা রাষ্ট্রের ভেতর রাষ্ট্র। আর তৃতীয়টি হলো ভূ রাজনৈতিক চাপ, বা যেখানে বিদেশি শক্তিগুলো মার্কিন নীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। চলুন একে একে এই সুতোগুলোর গভীরে যাওয়া যাক। টাকা কথা বলে, এই প্রবাদটি মার্কিন রাজনীতির জন্য যতটা সত্য ততটা হয়তো আর কোথাও নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে লবিং একটি আইনসম্মত প্রক্রিয়া। এর মানে হলো বড় বড় কর্পোরেশনগুলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে পেশাদার লবিস্ট নিয়োগ দেয়। এই লবিস্টদের কাজ হলো কংগ্রেস সদস্য, সিনেটর এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের প্রভাবিত করে নিজেদের কোম্পানির স্বার্থে আইন তৈরি বা পরিবর্তন করানো। পরিসংখ্যান দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে লবিংয়ের পেছনে প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের বেশি খরচ হয়। এই বিপুল পরিমাণ অর্থ নিশ্চিত করে যে স্বাস্থ্য, প্রতিরক্ষা বা জ্বালানি যে কোনো খাতের আইন তৈরির সময় যেন কর্পোরেশনগুলোর লাভের অঙ্ক মাথায় রাখা হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানিগুলো বিলিয়ন ডলারের ব্যবসা করে। তাদের ব্যবসার প্রসারের জন্য যুদ্ধ বা আন্তর্জাতিক সংঘাত প্রয়োজন। তাই তারা বিপুল অর্থ বিনিয়োগ করে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে সরকার আরও বেশি অস্ত্র কিনতে বাধ্য হয়। বিশ্লেষকরা মনে করেন অনেক যুদ্ধের পেছনে কৌশলগত প্রয়োজনের চেয়ে এই কর্পোরেট চাপ অনেক বড় ভূমিকা রাখে। একইভাবে ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম কমানোর যে কোনো চেষ্টা ঠেকাতে লবিং করে। জ্বালানি কোম্পানিগুলো পরিবেশ বান্ধব নীতির বিরুদ্ধে লবিং করে। এ প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য বা পরিবেশের চেয়ে কর্পোরেট মুনাফাই বেশি গুরুত্ব পায়। এই আর্থিক নেটওয়ার্কের একটি প্রভাবশালী উদাহরণ হলো ট্রাইল্যাটেরাল কমিশন। 1973 সালে ডেভিড রকফেলারের নেতৃত্বে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং জাপানের রাজনৈতিক ব্যবসায়িক অভিজাতদের নিয়ে এ কমিশন গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল বিশ্ব অর্থনীতি ও রাজনীতি নিয়ে আলোচনা এবং সহযোগিতার একটি ক্ষেত্র তৈরি করা। জিমি কার্টার এবং বিল ক্লিন্টনের মতো ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টরাও এর সদস্য ছিলেন। সমালোচকরা বলেন, এ ধরনের প্রভাবশালী আলোচনা ফোরাম একটি বৈশ্বিক এলিট শ্রেণী তৈরি করে যারা নির্বাচিত সরকারের নীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ফলে হোয়াইট হাউসে যেই প্রেসিডেন্ট আসুক না কেন, তাকে এই প্রতিষ্ঠিত আর্থিক কাঠামোর মধ্যে কাজ করতে হয়। এবার আসা যাক সবচেয়ে রহস্যময় সুতোটির কথায়, ডিপ স্টেট। এ শব্দটি শুনলে অনেকে একে ষড়যন্ত্র তথ্য বলে মনে করেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এর একটি বাস্তব ভিডিও খুঁজে পাওয়া যায়। ডিপ স্টেট বা ছায়া সরকার কোনো একক সংগঠন নয়, বরং রাষ্ট্রের ভিতরে থাকা বিভিন্ন স্থায়ী ও অনির্বাচিত প্রতিষ্ঠানের একটি জটিল নেটওয়ার্ক। এর মূল স্তম্ভগুলো হলো অভিজ্ঞ সরকারি আমলাতন্ত্র, সিআইএ ও এনএসএর মতো গোয়েন্দা সংস্থা, পেন্টাগনের সামরিক নেতৃত্ব এবং ওয়াল স্ট্রিটের আর্থিক শক্তি। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার বদলায়, কিন্তু ডিপ স্টেটের সদস্যরা স্থায়ী। একজন প্রেসিডেন্ট আসেন এবং চলেও যান, কিন্তু সিআইএ বা এফবিআই সিনিয়র কর্মকর্তারা কিংবা পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী আমলারা দশকের পর দশক ধরে নিষ্পদেই থাকেন। তাদের হাতে থাকা বিপুল তথ্য, অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক দিয়ে তারা যে কোনো নির্বাচিত সরকারের নীতিকে প্রভাবিত বা
বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখে। এই ধারণাটি মার্কিন রাজনীতিতে ব্যাপকভাবে আলোচনায় আসে 2016 সালের নির্বাচনের পর। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা অভিযোগ করেন যে গোয়েন্দা সংস্থা এবং নির্বাহী বিভাগের কিছু কর্মকর্তা গোপনে তার নীতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ট্রাম্প তার 2024 সালের নির্বাচনী প্রচারণায় ডিপ স্টেটকে ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনানের মতো ব্যক্তিরা যখন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে প্রকাশ্য মানসিকভাবে ভারসাম্যহীন বলে আখ্যা দেন এবং সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের কথা বলেন, তখনই এই প্রতিষ্ঠানগুলোর শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারা কেবল তথ্য সরবরাহকারী নয়, ক্ষমতার খেলায় সক্রিয় খেলোয়াড়ও বটে। তাদের হাতে থাকা গোপন তথ্য, নজরদারির ক্ষমতা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক যে কোনো প্রেসিডেন্টকে চাপে রাখার জন্য যথেষ্ট। এই অদৃশ্য চাপই হলো দ্বিতীয় সুতো যা প্রেসিডেন্টকে বেঁধে রাখে। মার্কিন প্রেসিডেন্টকে কেবল দেশের ভেতরের শক্তি নয়, দেশের বাইরের বিভিন্ন মিত্র এবং প্রতিপক্ষ রাষ্ট্রও প্রভাবিত করার চেষ্টা করে। এই তৃতীয় সূত্রটি হলো ভূ রাজনৈতিক চাপ এবং বিদেশি লবিং। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলেও তাকে আন্তর্জাতিক সম্পর্কের এক জটিল জালের মধ্যে কাজ করতে হয়, যেমন মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও সৌদি আরবের মতো মিত্রদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা মার্কিন পররাষ্ট্রনীতির একটি স্থায়ী অংশ। এই দেশগুলো শক্তিশালী লবিং গ্রুপ ওয়াশিংটনে সক্রিয়। তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মার্কিন কংগ্রেস এবং হোয়াইট হাউসকে তাদের পক্ষে নীতি নিতে প্রভাবিত করে। এ কারণে মানবাধিকার লঙ্ঘন বা অন্যান্য বিতর্কিত বিষয় থাকা সত্ত্বেও এই দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া থেকে হোয়াইট হাউসকে প্রায় বিরত থাকতে দেখা যায়। অন্যদিকে রাশিয়া বা চীনের মতো প্রতিপক্ষ রাষ্ট্রগুলো সাইবার আক্রমণ, সোশ্যাল মিডিয়ার প্রচারণা এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে মার্কিন রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। 2016 সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এই অদৃশ্য ভূরাজনৈতিক যুদ্ধের একটি বড় উদাহরণ। অনেক সময় বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশের রাজনীতিতেও মার্কিন নীতির পরোক্ষ প্রভাবের অভিযোগ উঠে। কিছু বিশ্লেষকের মতে 2024 সালে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছিল তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে, যদিও এর কোনো সরাসরি প্রমাণ প্রকাশ্য আসেনি। এই বিদেশি শক্তিগুলোর চাপ প্রেসিডেন্টের হাত পা অনেকটা বেঁধে ফেলে। তিনি চাইলেও সবসময় কেবল দেশের সাধারণ মানুষের স্বার্থে বা নৈতিকতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারেন না। তাকে মিত্রদের খুশি করতে হয়, প্রতিপক্ষকে সামলাতে হয় এবং একই সাথে দেশের কর্পোরেট ও সামরিক স্বার্থও দেখতে হয়। এই সব চাপ মিলে যে জটিল সমীকরণ তৈরি হয় তার সমাধান করতে গিয়ে প্রেসিডেন্টকে অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিতে হয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম কী? আমরা তিনটি প্রধান অদৃশ্য সুতার কথা বললাম: কর্পোরেট অর্থ, ডিপ স্টেট এবং বিদেশি শক্তির ভূ রাজনৈতিক চাপ। এই তিনটি সুতো আলাদাভাবে কাজ করে না, বরং একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। কর্পোরেশনগুলো ডিপ স্টেটের অংশীদার হতে পারে, আবার বিদেশি লবিংগুলো কর্পোরেট চ্যানেলের মাধ্যমে অর্থ বিনিয়োগ করে। এই সম্মিলিত নেটওয়ার্ক একটি দুর্ভেদ্য জাল তৈরি করে যা হোয়াইট হাউসকে ঘিরে রাখে। এর মানে কি এই যে মার্কিন প্রেসিডেন্ট নিছকই একজন পুতুল? হয়তো ঠিক তা নয়। একজন শক্তিশালী এবং কৌশলী প্রেসিডেন্ট এই চাপগুলোর মাধ্যমে ভারসাম্য রেখে নিজের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতে পারেন, কিন্তু তাকে সবসময় এই অদৃশ্য শক্তিগুলো তৈরি করা সীমানার মধ্যে খেলতে হয়। তিনি এই সিস্টেমকে অস্বীকার করার চেষ্টা করতে পারেন, কিন্তু তাতে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। দিন শেষে হোয়াইট হাউসের ক্ষমতার আসল রিমোট কোনো একক ব্যক্তির হাতে নেই, বরং এটি একটি জটিল এবং বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের হাতে, যা সময়ের সাথে সাথে নিজের স্বার্থে গড়ে উঠেছে। এই অদৃশ্য নেটওয়ার্কই হয়তো আসল প্রেসিডেন্ট, আর ওভাল অফিসে বসে থাকা ব্যক্তিটি তার সবচেয়ে দৃশ্যমান মুখ মাত্রই। হ্যালো ভিউয়ার্স, আমাদের বিশ্লেষণটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।